তো বাঘ। মদন, মদন, বাঘের গায়ে ঢিল মার। এই সবাই ঢিল মারো। পালাও, বাঘ, বাঘ, বাঘ ঢুকে পড়েছে গ্রামে। পালাও, পালাও, বাঘে খেয়ে ফেলে দিল। ওরে বাবা, এ তো বাঘ। কি গো শ্যামলদা, লগ্ন যে বয়ে গেল, ঠাকুর মশাই তো এখনো এলো না। আরে ও শ্যামলদা, পুরুত মশাই কি দিল্লি থেকে ভাড়া করে আনছো নাকি, যে পুরুত মশাইয়ের আসতে এত দেরি হচ্ছে? আরে না না, পুরুত মশাইয়ের বাড়ি আমাদের এই মইপিটি এলাকাতেই। হয়তো পুরুত মশাই কোনো কাজে ব্যস্ত আছে, তাই হয়তো একটু দেরি হচ্ছে। দেখো, আর একটু সময় দেখো, ঠাকুর মশাই ঠিকই চলে আসবে। কি হলো, কি হলো? আরে ও ঠাকুর মশাই, এভাবে ধুতি গুটিয়ে পালাচ্ছ কেন? কোথায় গেছিলে বলো তো এই সন্ধ্যার সময়? আর বলিস না দিলু, যাচ্ছিলাম ভূপেন সর্দারের মেয়ের বিয়ে পড়াতে, কিন্তু যাওয়ার পথে বাঘের তাড়া খেয়ে পালাচ্ছি। সে কি? তাহলে কি আবার বাঘ ঢুকে পড়েছে গ্রামে? তাহলে আর বলছি কি? দেখো তো ঠাকুর মশাই, এই বাঘটাই কি না? এই তো বেটা এইখানেও চলে এসেছে। দিলু, পালা পালা। বাবা, ও বাবা, আমার কি বিয়ে হবে না? ওই দেখো কত সুন্দর বউ আমার, আমার দিকে তাকিয়ে কেমন মুখ ভাঙাচ্ছে। মনে হয় আমাকে দেখে পছন্দ হয়নি। আরে চুপ কর বলদ কোথাকার, এসব বলতে হয় না, পচা কথা। কি? আমি বলদ? আমি আর বিয়েই করব না, আমি এই বাড়ি গেলাম। আরে থাম থাম থাম, যাস নিয়ে। হে কি, এ তো বাঘ। হায় হায়, এ তো বাঘ, মরেছে তো। খোকা পালা পালা। আরে তোরা কে কোথায় আছিস? লাঠি সোটা নিয়ে বাঘটাকে ধর ধর। পাগল হয়েছ নাকি? এত রাতে বাঘের পেছন পেছন গিয়ে মরি আর কি, তাই তো? হ্যাঁ শ্যামলদা, এই রাতে বাঘের পেছন পেছন যাওয়াটা কিন্তু আত্মহত্যার চেষ্টা করা। এই তো ঠাকুর মশাইও চলে এসেছে। তাহলে আমার মেয়েটার এবার কি হবে বাবা? আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হলে তো ওকে তো আর কেউ বিয়ে করতে চাইবে না। কাঁদিস না শ্যামল, কাঁদিস না, একটা উপায় আছে। কি উপায় আছে ঠাকুর মশাই? আজ ভোরবেলা আরো একটা লগ্ন আছে, তার মধ্যে যদি তোর মেয়েকে কেউ বিয়ে করে তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমার মেয়েকে এখন কে বিয়ে করবে ঠাকুর মশাই? এইটুকু সময়ের মধ্যে আমি বর কোথায় পাবো? মদন, তুই কি বলছিস? তুই কি শ্যামলের মেয়েকে বিয়ে করবি?
আরে না না ঠাকুর মশাই, আমার বউ যা শান্তশিষ্ট বউ, এই মেয়েকে আমি বিয়ে করলে আমার বউ আমাকে মেরেই ফেলবে। কাল সকালে একবার নাক মুখ জাতা ঝাঁটার দুই বাড়ি খেয়ে মরতে মরতে বেঁচেছি। আমি আর পারবো না, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। তাহলে মন্টু, তুই তো বিয়ে করিসনি, তুইও তো বিয়ে করতে পারিস শ্যামলের মেয়েটাকে। ও বাবা, আমি সারা দিনে এক ঘটি হাইয়া খাওয়ারও পয়সা পাই না। একটা বিড়ি খেতে গেলেও লোকের কাছ থেকে চেয়ে খেতে হয়। আমি বিয়ে করলে খাওয়াবো কি? তাহলে এ গ্রামে কি বিয়ের যোগ্য কোনো ছেলেই নেই? আছে ঠাকুর মশাই, আছে। কে সে? আমাদের খগেন সর্দারের ছেলে ভজন সর্দার। কিন্তু তাকে এখন কোথায় পাবো? তাহলে একবার ওনার বাড়ি চলো, গিয়ে দেখি বেটা কোথায়। ঠিক আছে শ্যামল, তুই কোনো চিন্তা করিস না। আমি মদন আর মন্টু একবার খগেনের বাড়ি গিয়ে কথা বলছি, দেখি কি হয়। এই চল মদন, চল রে মন্টু। ঠিক আছে, চলো তাহলে। ও খগেন মশাই, বলি ও খগেন মশাই, বাড়িতে আছো? এই কারারে, এই মাঝরাতে? দাঁড়া, এই ধঙ্গা, মুগুরটা নিয়ে আয় তো, পেটিয়ে কান ছিঁড়ে দি। মাঝরাতে হাড়িয়া খেয়ে মাতলামি ছুটিয়ে দি। এই কার বাড়ি নিয়ে এলি রে মদন? মুগুর দিয়ে কান ছিঁড়ে নেবে বলছে। আরে দাঁড়াও ঠাকুর মশাই, ভয় পেও না, আমি কথা বলছি। আরে ও খগেনদা, আমি মন্টু, বলি একটু বাইরে এসো তো, কথা আছে। আরে মন্টু তুই? আরে ঠাকুর মশাই আপনি? এত রাতে কি হয়েছে বলুন তো? খগেন, বিপদ হয়ে গেছে, খুব বিপদ হয়ে গেছে। আজ শ্যামলের মেয়ের বিয়ে ছিল, কিন্তু বিয়ের আগেই বরকে বাগে খেয়ে নিয়েছে। শুনেছি তোমার ছেলেটা নাকি বিয়ের যোগ্য। তা ভোরবেলায় একটা লগ্ন আছে, সেই লগ্নে যদি তোমার ছেলেটা শ্যামলের মেয়েকে বিয়ে করে তাহলে খুব ভালো হয়। এটা তো খুব খুশির সংবাদ, কিন্তু আমার ছেলেটা তো বাড়িতে নেই। কেন খগেন কাকু, কোথায় গেছে ভজন? ভজন তো আজ দুপুরে ভাঙড় বাউলের সঙ্গে জঙ্গলে গেছে মাছ ধরতে। তবে এখন ওকে খবরটা দেব কি করে? খগেন মশাই, কিন্তু কোন জঙ্গলে গেছে বলেন তো তোমার ছেলে ভজন? বলছিল তো ঝিঙেখালির দিকে যাওয়ার কথা। মদন পিন্টু, ঝিঙেখালি যেতে এখান থেকে কতক্ষণ লাগবে? ঠাকুর মশাই, ডিঙি নৌকা নিয়ে গেলে 3-4 ঘন্টা লেগে যাবে, আর ফরেস্টের বোট ধরে গেলে 1-1.5 ঘন্টায় পৌঁছে যাব। ঠাকুর মশাই, এত রাতে ফরেস্টের বোট পাওয়া যাবে না, আর পাওয়া গেলেও এই রাত্রে বেলায় ফরেস্টের থেকে জঙ্গলে ঢুকতে দেবে না। তাহলে তোরা নৌকো নিয়ে যা, কিন্তু একটু তাড়াতাড়ি যাস। ভজনকে নিয়ে আসতে পারলে শ্যামলকে বলে তোদের 2 কলসি হারিয়ার ব্যবস্থা করে দেবো। এখন যা, আর দেরি করিস না, কিন্তু সাবধান, এই রাত্রেবেলা ওদের খুঁজতে জঙ্গলে যেন ঢুকে না পড়িস। ও 2 কলসি হারিয়া, চল মন্টু, আর বেশি দেরি করা যাবে না। আমাদের ভোর হওয়ার আগেই ভজনকে নিয়ে ফিরতে হবে। ঠিক আছে, চল 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 চল।
মন্টু, তুই চারিদিকে নজর রাখিস। বাঘ কিন্তু ওত পেতে বসে থাকতে পারে। মদন, পারে তাকিয়ে দেখ, কিছু একটা আসছে মনে হয় আমাদের সঙ্গে সঙ্গে। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। ও কিসে ডাকছে? এ তো বাঘে ডাকছে। মদন, নৌকা টাহান, আশেপাশে বাঘ আছে। বাঘ কিন্তু খুবই চালাক, কোন ফাঁকে এসে ঝাঁপিয়ে পড়বে বুঝতে পারবি না। মন্টু, ঝিঙেখালি তো চলে এলাম, কিন্তু ভাঙর বাউলের দলের নৌকোটা কোথায়? কোথায় নোঙর করেছে? বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঘে খেয়ে ফেলে দিল, বাঁচাও। মদন, জঙ্গলের মধ্যে কেউ যেন বাঁচাও বাঁচাও বলছে মনে হলো না? বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঘে খেয়ে ফেলে দিল, বাঁচাও। ওই শোনো। হ্যাঁ, তাই তো, কে হতে পারে বলতো? ওই দেখ মন্টু, কাদের নৌকা ওখানে নোঙর করা রয়েছে। চল তো গিয়ে দেখি। এ কি, এ তো ভাঙর বাউলের দল। আরে মন্টু, মদন, তোরা এত রাতে জঙ্গলে কি করছিস? তার আগে বলো, জঙ্গলে কে চিৎকার করছে? আর বলিস না, আমরা দুপুরে এখানে এসেছিলাম মাছ ধরতে। নদীতে দোন ফেলে নৌকা এখানেই নোঙর করেছি, আর একটু বিশ্রাম নিচ্ছিলাম। কেবল একটু চোখ লেগে এসেছিল, অমনি ভজনকে একটা বাঘ নৌকা থেকে তুলে নিয়ে কখন যে পালিয়েছে বুঝতে পারিনি। সে কি কথা? তার মানে জঙ্গলে যে চিৎকার করছে সেই কি তাহলে ভজন? আরে হ্যাঁ। তা ওকে না বাঁচিয়ে তোমরা এখানে নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? তোমরা তো ভালো মানুষ নও। কি করব বল ভাই, এই রাতের অন্ধকারে জঙ্গলে ঢুকলে আমরা তো কেউ আর বাঁচবই না। তাড়াতাড়ি লাঠিসোঁটা নিয়ে চলো, দেখি ভজনকে বাঁচাতে পারি কিনা। এভাবে নৌকায় দাঁড়িয়ে থেকো না, চলো। কিন্তু এই রাতের অন্ধকারে জঙ্গলে যাওয়াটা কি ঠিক হবে? বাউলে হয়ে তুমি এত ভয় পাচ্ছ? তোমরা আমার পেছনেই থেকো, তোমাদের যখন এতই ভয়। কিন্তু ভজনকে বেঁচে থাকতেই হবে, ওকে মরলে হবে না, ওর অনেক কাজ আছে। চল তাহলে চল। বাঘে খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও, বাঘে খেয়ে ফেলে দিল। ওই তো ওই দিকেই ডাকছে, মনে হয় ভজন এখনো বেঁচে আছে। এই সবাই লাঠি ধরো। বাঘে খেয়ে ফেলে দিল, বাঁচাও বাঁচাও।
ওই তো ভজন। মদন, মদন, বাঘের গায়ে ঢিল মার। এই সবাই ঢিল মারো, বেটাকে সবাই মিলে কষে ঘা দাও। মদন, ভজন আর নেই রে। ভজন ওঠ, ভজন, তোর অনেক কাজ বাকি আছে, ওঠ ভজন। এবার কি হবে মদন? এইবার ঠাকুর মশাইকে কি জবাব দিবি? আর শ্যামলদাকেও বা কি বলবি? এবার বলতো মদন, ঘটনাটা কি হয়েছে? তোরা কি জন্য এসেছিস জঙ্গলে এত রাতে? আর ঠাকুর মশাই, শ্যামল, এদের সঙ্গে ভজনের কি সম্পর্ক? বাউলে কাকা, আজ সন্ধ্যায় শ্যামলদার মেয়ের বিয়ে ছিল। সেখানে কোথা থেকে একটা বাঘ এসে বরকে কামড়ে নিয়ে জঙ্গলের দিকে পালায়। তাই ভোরের লগ্নে শ্যামলদার মেয়ের সঙ্গে ভজনের বিয়ের কথা হয়েছিল। কি আর করবি বল, কপাল যদি মন্দ থাকে তাহলে এমনই হয়। চল বাড়ির দিকে চল। মন্টু, লাশটাকে কাঁধে নিয়ে নৌকায় তোল, যা। জল, জল খাবো, একটু জল, একটু জল। বাউলে কাকু, ভজন বেঁচে আছে, ভজন বেঁচে আছে কাকু। এই দেখো জল চাইছে। মন্টু, খাল থেকে একটু জল তুলে ওর মুখে দে। ভজন, তুই যে বেঁচে আছিস আমরা তো ভাবতেই পারিনি। বাঘ তোকে কিভাবে ধরেছিল বলতো? আমি তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমি জঙ্গলের মধ্যে, আর একটা বাঘ আমার পা টানতে টানতে নিয়ে যাচ্ছে। তারপর তো আর কিছু মনে নেই। মন্টু, তার মানে বেটা ভয়েই অজ্ঞান হয়ে গেছিল। হা হা হা। এবার চল, বাড়ি গিয়ে বিয়ে করবি। নাও, এবার নৌকা টেনে বাড়ির দিকে চলো। মন্টুদা, মদনদা, বিয়ে মানে? কার বিয়ে? কার বিয়ে গো মন্টুদা? আরে তোর বিয়ে হবে রে পাগলা। তুই বউ পাবি একটা, আর আমরা পাবো দুটো, মানে দুই কলসি হারিয়া। নাও, এবার নৌকা টেনে বাড়ির দিকে চলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো অবশ্যই করবেন। আর যারা যারা ইউনিক কার্টুন ইন্ডিয়া অফিসিয়াল ফেসবুক পেজে এখনো পর্যন্ত ফলো করনি তারা অবশ্যই ফলো করে রাখো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আমাদের ইউনিক কার্টুন ইন্ডিয়া চ্যানেলের কোনো ভিডিও আপলোড করো, আর যদি সেটা Hero Saimar, The Fire of Revenge. Saimar was not born a hero. He was shaped by betrayal, loss, and a promise carved deep into his soul. Once, Saimar lived a simple life in the small town of Rudrapur. His father, Roghav Malhotra, was an honest schoolteacher, respected, kind, and fearless when it came to truth. Saimar grew up watching his father stand against injustice, even when the world warned him to stay silent. His mother used to say, "Truth is heavy, Saimar. Only the strong can carry it." Saimar never knew how heavy it truly was, until the night everything burned. Rudrapur was ruled from the shadows by Devraj Singh, a powerful politician with criminal connections. Everyone feared him. Everyone except Roghav Malhotra. When Devraj illegally seized village land to build a factory, Roghav collected evidence and planned to expose him. Saimar begged his father to stop.
Some fights choose us, son, Rogav said calmly. Running away doesn't save you. That same night, masked men stormed their house. Saimar hid behind a broken cupboard, trembling, as screams echoed through the walls. He watched helplessly as his father was dragged outside and shot in cold blood. His mother tried to protect him, and paid with her life. By dawn, Saimar was alone. The police called it a robbery. Devroj was never questioned. Power buried the truth. Saimar left Rudrapur with nothing but rage in his heart. The making of a weapon. Years passed. The weak boy disappeared. In his place rose a man forged by pain. Saimar worked in the shadows, first as a mechanic, then a street fighter, then a bodyguard. He learned to fight, to survive, to read people's lies before they spoke. Every scar on his body carried a memory. Every night, the same promise repeated in his mind. Devroj Singh will pay. But revenge was not just about killing. Saimar wanted Devroj destroyed, exposed, broken, helpless, just like his parents had been. Saimar returned to Rudrapur under new identity. Arjun Verma, a businessman. No one recognized the lean, sharp-eyed man with calm confidence. Devroj certainly didn't. Saimar began quietly. He bought small properties around Devroj's factory. He befriended Devroj's rivals. He leaked documents anonymously. One by one, Devroj's illegal deals came under investigation. His allies began to abandon him. Devroj felt the ground slipping beneath his feet, but didn't know why. The first blood. One night, Devroj's right-hand man, Mahesh, was caught smuggling weapons. He swore someone had framed him. In prison, Mahesh received a visitor. Saimar, do you know why you're here? Saimar asked softly. Mahesh laughed bitterly. Politics. Saimar leaned closer. No. You're here because you helped murder a schoolteacher. Mahesh's face drained of color. Saimar slid photos across the table. Proof of the attack, the money transfers, the orders signed by Devroj. You talk, Saimar said coldly, or rot here forever. Mahesh talked. The fire had begun. Devroj's fear. Devroj sensed a ghost hunting him. Files disappeared. Witnesses turned hostile. His son was arrested in a hit-and-run case. His bank accounts were frozen. For the first time in his life, Devroj Singh was afraid. Find out who's behind this, he roared at his men. But Saimar was always one step ahead. Finally, Devroj invited Arjun Verma, Saimar, to his mansion, hoping to gain a new ally. Over drinks, Devroj said, "You're ambitious. I like that." Saimar smiled. "Ambition built you, sir. Arrogance will destroy you." Devroj laughed, unaware of the truth sitting across from him. The revelation. On the anniversary of his parents' death, Saimar made his final move. At a public event, with media and police present, Saimar released everything: videos, recordings, witness statements, Mahesh's confession. The screen behind Devroj played the footage of the murder. The crowd gasped. Devroj turned pale. Saimar stepped forward and spoke into the microphone. "My name is Saimar Malhotra," he said calmly. "You killed my parents because they spoke the truth. Today, the truth kills you." Devroj lunged at him, screaming, but police dragged him away. As Devroj was handcuffed, he whispered, "You think this ends it?" Saimar met his eyes. "No. This is justice. Revenge was just the road that led here." After the fire, Devroj Singh was sentenced to life imprisonment. His empire collapsed. Rudrapur breathed freely for the first time in decades. Saimar stood outside his old, broken house. The ghosts were still there, but quieter now. Revenge had not brought his parents back, but it had given their deaths meaning. Saimar walked away, not as a monster, not as a villain, but as a hero born from ashes. The end.